কল্পনা করুন, যখন মোবাইল ফোন ছিল বিলাসিতা, ইন্টারনেট ছিল দূরের স্বপ্ন এবং যোগাযোগ ছিল সীমিত, কিন্তু তারপর অবিশ্বাস্য কিছু ঘটে গেল। এমন একটি কোম্পানির আবির্ভাব ঘটে যা বিশ্বের সংযোগের ধারণা বদলে দেবে। এটি ভোডাফোনের গল্প। 1984 সালে যখন মোবাইল ফোন এখনও বেশিরভাগের জন্য একটি সুদূর ভবিষ্যতের বিষয় ছিল, তখন যুক্তরাজ্যে ভোডাফোনের জন্ম হয়েছিল। এমন একটি নাম যা শীঘ্রই বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হবে। তখন তারা ছিল রেকাল ইলেকট্রনিক্সের একটি ছোট সহায়ক সংস্থা। রেকাল ইলেকট্রনিক্স ছিল একটি ব্রিটিশ ইলেকট্রনিক্স কোম্পানি যা যোগাযোগ এবং সামরিক প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে জড়িত ছিল। এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক রেডিও এবং মোবাইল যোগাযোগ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রেকাল ইলেকট্রনিক্স মোবাইল যোগাযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য রেকাল টেলিকম নামে একটি সহায়ক সংস্থা স্থাপন করে। এই সহায়ক সংস্থাটি পরে ভোডাফোনে পরিণত হয়, যা ভয়েস, ডেটা এবং ফোনের সংমিশ্রণ। সহজ তবুও বিপ্লবী। তারা জানত যে তারা বড় কিছুতে রয়েছে, কিন্তু তারা খুবই কম জানত এই নামটি একদিন বিশ্বব্যাপী সংযোগের সমার্থক হয়ে উঠবে। 1985 সালে যুক্তরাজ্যে প্রথম মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করার মাধ্যমে ভোডাফোন প্রথম বড় সাফল্য অর্জন করে। এটি বিশ্বের বৃহত্তম মোবাইল টেলিযোগাযোগ কোম্পানিগুলির মধ্যে একটি হিসাবে তার যাত্রা সূচনা করে। 1980-র দশকের শেষের দিকে এবং 1990-এর দশকের গোড়ার দিকে মোবাইল যোগাযোগের দ্রুত সম্প্রসারণের ফলে কোম্পানিটির সাফল্য ত্বরান্বিত হয়। 1991 সালের মধ্যে ভোডাফোন বিশ্বের প্রথম কোম্পানি হয়ে ওঠে যারা একটি জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস নেটওয়ার্ক চালু করে, যা আন্তর্জাতিকভাবে সেলুলার নেটওয়ার্কগুলিতে মানসম্মত করে মোবাইল যোগাযোগে বিপ্লব আনে। 1988 সালে রেকাল ইলেকট্রনিক্স ভোডাফোনকে একটি পৃথক সত্তা হিসেবে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় এবং ভোডাফোন একটি সম্পূর্ণ স্বাধীন কোম্পানিতে পরিণত হয়। এই স্পিন অফ ভোডাফোনকে সম্পূর্ণরূপে মোবাইল টেলিযোগাযোগ বাজারে মনোনিবেশ করতে সাহায্য করে এবং নতুন কোম্পানিতে রেকালের মালিকানা ভোডাফোনের প্রাথমিক সাফল্যে ভূমিকা পালন করে। 1990-এর দশকের শেষের দিকে ভোডাফোন আর কেবল যুক্তরাজ্যের বাজারেই ছিল না, তারা বিশ্ব জুড়ে তাদের দৃষ্টি নিবদ্ধ করে। 1999 সালে তারা একটি প্রধান আমেরিকান টেলিকম জায়ান্ট এয়ার টাচের সাথে একীভূত হয় এবং ভোডাফোন এয়ার টাচে পরিণত হয়। ঠিক এভাবেই তারা একটি বিশ্বব্যাপী পাওয়ার হাউস হয়ে ওঠে এবং তারা এখানেই থেমে থাকেনি। 1992 সালে ভোডাফোন নেটওয়ার্ক প্রথম SMS পাঠানো হয়েছিল। বার্তাটি নীল প্যাপওয়ার্থ নামে একজন ভোডাফোন ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন এবং এতে কেবল মেরি ক্রিসমাস লেখা ছিল। এটি টেক্সট মেসেজিং বিপ্লবের সূচনা করে। 2000 সালে ভোডাফোন আরেকটি যুগান্তকারী অধিগ্রহণ করে যখন এটি একটি জার্মান শিল্প সমষ্টি ম্যানেসম্যান কিনে নেয়। 112 বিলিয়ন মূল্যের এই অধিগ্রহণ কর্পোরেট ইতিহাসের বৃহত্তম একীভূতকরণগুলির মধ্যে একটি হয়ে ওঠে। ম্যানেসম্যানের অধিগ্রহণের ফলে ভোডাফোন ইউরোপীয় এবং বিশ্ব বাজারে উল্লেখযোগ্য প্রবেশাধিকার লাভ করে এবং টেলিযোগাযোগ শিল্পে কোম্পানির প্রভাবশালী অবস্থানের সূচনা করে। ভোডাফোনই প্রথম মোবাইল অপারেটর যারা মোবাইল পেমেন্ট চালু করে। 1999 সালে তারা কেনিয়ায় ভোডাফোন এম-পেসা চালু করে, যা একটি পরিষেবা যা মানুষকে তাদের মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠাতে সাহায্য করে। এম-পেসার সাফল্য অপরিসীম এবং আজও কেনিয়া এবং আফ্রিকার অন্যান্য অংশে এই পরিষেবাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি মোবাইল মানিকে রূপান্তরিত করেছে এবং লক্ষ লক্ষ ব্যাংকিং সুবিধা বঞ্চিত ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক অন্তর্ভুক্তির হাতিয়ার হয়ে উঠেছে। উপরন্তু ভোডাফোন নারী ক্ষমতায়নের লক্ষ্যে প্রচারণায় জড়িত, বিশেষ করে গ্রামীণ এলাকায়। উদাহরণস্বরূপ এর ভোডাফোন নারী সুরক্ষা অ্যাপ্লিকেশন নারীদের নিরাপদ থাকতে সাহায্য করেছে, যাতে তারা জরুরি পরিস্থিতিতে বন্ধুবান্ধব, পরিবার এবং কর্তৃপক্ষকে সতর্ক করতে পারে। এই উদ্যোগটি
ভারতে নারীর নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে ভোডাফোনের সচেতনতা প্রতিফলিত করে এবং লিঙ্গ সমতা এবং ক্ষমতায়ন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনার অংশ হয়ে কোম্পানিকে সদিচ্ছা তৈরি করতে সহায়তা করে। 2000 সালের গোড়ার দিকে ভোডাফোনও তার অফারগুলিকে বৈচিত্র্যময় করতে শুরু করে। কোম্পানিটি একটি ঐতিহ্যবাহী মোবাইল অপারেটর থেকে একটি বৃহত্তর টেলিযোগাযোগ প্রদানকারী হয়ে ওঠে, যেখানে তারা ফিক্সড ব্রডব্যান্ড, ডিজিটাল টেলিভিশন এবং এন্টারপ্রাইজ সমাধানের মতো পরিষেবা প্রদান করে। এই সময়কালেই ভোডাফোন প্রযুক্তিগত উদ্ভাবনও গ্রহণ করে, যেমন 3G এবং 4G মোবাইল নেটওয়ার্ক প্রবর্তন। স্পিচ মার্ক ডিজাইনের মাধ্যমে আমরা আজ যে আইকনিক ভোডাফোন লোগোটিকে স্বীকৃতি দিই তা 2001 সালে চালু করা হয়েছিল। তবে কোম্পানির লোগোটি তার ইতিহাস জুড়ে বেশ কয়েকটি রূপান্তরের মধ্যে দিয়ে গেছে। 1990 সালের গোড়ার দিকে এটি একটি নীল এবং সাদা রঙের স্কিম ব্যবহার করেছিল, যার মধ্যে একটি সাধারণ টেক্সট ভিত্তিক নকশা ছিল। কোম্পানির সাম্প্রতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে 2013 সালে, যখন ভোডাফোন ভেরাইজন ওয়্যারলেসের তার অংশীদারিত্ব ভেরাইজন কমিউনিকেশনসের কাছে $130 বিলিয়ন বিক্রি করে। এই বিক্রয়ের মাধ্যমে মার্কিন বাজারে ভোডাফোনের অংশগ্রহণের সমাপ্তি ঘটে এবং কোম্পানির মূল ইউরোপীয় এবং উদীয়মান বাজার কার্যক্রমের উপর পুনরায় মনোনিবেশ করার জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এই বিক্রয়ের মাধ্যমে ভোডাফোন উল্লেখযোগ্য নগদ অর্থ বিনিয়োগ করে, যা এটি 4G প্রযুক্তির মতো নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করতে এবং উন্নয়নশীল বাজারে তার উপস্থিতি সম্প্রসারণ করতে ব্যবহার করে। ইতিহাস জুড়ে ভোডাফোন মোবাইল প্রযুক্তিতে তার উদ্ভাবন, পরিবর্তিত বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং কৌশলগত অধিগ্রহণের জন্য পরিচিত। এটি বিশ্বব্যাপী বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানিগুলির মধ্যে একটি। 20টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে এবং যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বের মাধ্যমে আরও অনেক দেশে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আজও ভোডাফোন 5G, IoT এবং ডিজিটাল পরিষেবার মতো অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে, যা বিশ্বব্যাপী টেলিযোগাযোগ শিল্পের অগ্রভাগে থাকার জন্য নিজেকে অবস্থান করছে। ভারতের সাথে ভোডাফোনের সম্পর্ক এক দশকেরও বেশি সময় ধরে উল্লেখযোগ্য বিনিয়োগ, আইনি লড়াই, সংযুক্তি এবং কৌশলগত পরিবর্তনের মাধ্যমে চিহ্নিত। কোম্পানিটি 2007 সালে প্রথম ভারতীয় বাজারে প্রবেশ করে, যখন তারা প্রায় $11 বিলিয়ন ভারতের একটি শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অপারেটর হাচিসন এসআর এর 67% অংশীদারিত্ব অধিগ্রহণ করে। এটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল টেলিকম বাজারে ভোডাফোনের উচ্চাভিলাষী পদক্ষেপকে চিহ্নিত করে। এই অধিগ্রহণের ফলে ভোডাফোন ইন্ডিয়ার উপস্থিতি উল্লেখযোগ্য হয়ে ওঠে এবং কোম্পানিটি এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশনস এবং আইডিয়া সেলুলারের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সাথে লড়াই করে তার পদচিহ্ন প্রসারিত করার লক্ষ্য রাখে। ভোডাফোন হাচিসন সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান দিকগুলির মধ্যে একটি ছিল ভোডাফোনের অধিগ্রহণের পর ব্র্যান্ডিং পরিবর্তন। অধিগ্রহণের আগে হাচিসন এসআর তার ব্র্যান্ড হাচ নামে ব্যাপকভাবে পরিচিত ছিল, যা ভারতে আইকনিক হাচ পাপি ম্যাসকট দ্বারা প্রতীকী ছিল। ভোডাফোন নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্র্যান্ডের নাম পরিবর্তন করে ভোডাফোন ইন্ডিয়া করা হয় এবং ভোডাফোনের বিশ্বব্যাপী ব্র্যান্ড পরিচয়ের পক্ষে হাচ পাপি পর্যায়ক্রমে প্রত্যাহার করা হয়। এই পরিবর্তনকে ভোডাফোনের বৃহত্তর কর্পোরেট ভাবমূর্তির সাথে হাচ কার্যক্রমকে একীভূত করার জন্য একটি উল্লেখযোগ্য পুনর্ব্র্যান্ডিং প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। হাচিসন এসআর এর ব্র্যান্ডিং ভোডাফোন ইন্ডিয়ার সাথে পুনর্মিলন ছিল কোম্পানির কৌশলের অংশ, যাতে বিশ্বব্যাপী ব্র্যান্ডটির শক্তি ভারতীয় বাজারে আনা যায়। তবে এই সম্প্রসারণটি চ্যালেঞ্জ মুক্ত ছিল না। ভোডাফোনের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি ছিল ভারত সরকারের সাথে কর নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ। 2012 সালে ভারত সরকার ভোডাফোনকে হাচিসন এসআর অধিগ্রহণের জন্য ব্যবহৃত $11 বিলিয়ন চুক্তিতে কর ফাঁকি দেওয়ার অভিযোগ করে, দাবি করে যে কোম্পানিটি মূলধন লাভ কর ফাঁকি দিয়েছে। ভোডাফোন এই অভিযোগের বিরোধিতা করে, যুক্তি দেয় যে তারা ভারতীয় আইন মেনে চলে, যার ফলে একাধিক আইনি লড়াই শুরু হয়। বিরোধটি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, যেখানে 2014 সালে ভোডাফোনের পক্ষে রায় দেওয়া হয়, যেখানে বলা হয় যে কোম্পানিটি করের জন্য দায়ী নয়।
মামলাটি ভারতে ভবিষ্যতের কর সংক্রান্ত সমস্যাগুলির জন্য একটি নজির স্থাপন করে, কিন্তু সরকার ভোডাফোনের মতো বিদেশি লেনদেনের উপর কর আরোপের জন্য তার কর আইন সংশোধন করে প্রতিক্রিয়া জানায়, যা ভারতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কিছু অনিশ্চয়তা তৈরি করে। কর সংক্রান্ত সমস্যা ছাড়াও ভারতে ভোডাফোন বিভিন্ন নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, বিশেষ করে স্পেকট্রাম বরাদ্দ এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে। 2012 সালের টেলিকম স্পেকট্রাম নিলামের পর এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে, যার ফলে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায়। ভোডাফোন ইন্ডিয়ার মতো টেলিকম কোম্পানিগুলিকে স্পেকট্রাম নবায়নের জন্য মোটা অঙ্কের ফি দিতে হয়, যা তাদের আর্থিক স্থিতিশীলতার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে। 2017 সালে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং কঠিন আর্থিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভোডাফোন ইন্ডিয়া আইডিয়া সেলুলারের সাথে একীভূত হয়ে ভোডাফোন আইডিয়া লিমিটেড VI গঠন করে। এই পদক্ষেপ গ্রাহকের দিক থেকে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর তৈরি করে, তবে এর অর্থ হল ভোডাফোন এমন একটি কোম্পানির সাথে একত্রিত হচ্ছে যা আর্থিকভাবে সংগ্রাম করছিল। এই একীভূতকরণের লক্ষ্য ছিল উভয় কোম্পানিকে ভারতের প্রভাবশালী খেলোয়াড়দের, বিশেষ করে রিলায়েন্স জিওর বিরুদ্ধে প্রতিযোগিতা করতে সাহায্য করা, যারা আক্রমণাত্মক মূল্য নির্ধারণের কৌশল চালু করেছিল, যা সমগ্র টেলিকম শিল্পকে ব্যাহত করেছিল। একীভূতকরণ সত্ত্বেও ক্রমবর্ধমান ঋণ, পরিচালনাগত চ্যালেঞ্জ এবং শিল্পে তীব্র মূল্যযুদ্ধের কারণে ভোডাফোন আইডিয়া আর্থিক সমস্যার সম্মুখীন হতে থাকে। বছরের পর বছর ধরে ভোডাফোন আইডিয়ার আর্থিক চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। 2019 সালে ভোডাফোন আইডিয়া ভারত সরকারের কাছে আর্থিক ত্রাণের আবেদন করে, স্পেকট্রাম বকেয়া এবং অন্যান্য দায়বদ্ধতার বোঝা তুলে ধরে। প্রতিক্রিয়ায় ভারত সরকার 2021 সালে একটি টেলিকম ত্রাণ প্যাকেজ প্রদান করে, যা টেলিকম কোম্পানিগুলিকে স্পেকট্রাম ব্যবহার এবং লাইসেন্স ফি সম্পর্কিত অর্থ প্রদান স্থগিত করার অনুমতি দেয়। যদিও এটি কিছুটা স্বল্পমেয়াদী স্বস্তি প্রদান করে, ভোডাফোন আইডিয়ার সামগ্রিক আর্থিক স্বাস্থ্য অনিশ্চিত ছিল এবং কোম্পানিটি ক্রমবর্ধমান ঋণের সাথে লড়াই করতে থাকে। আপনি কি জানেন ভোডাফোনের একটি OTT প্ল্যাটফর্মও আছে? ভোডাফোন প্লে হল ভোডাফোন ইন্ডিয়ার ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম, যা গ্রাহকদের সিনেমা, টিভি শো, সঙ্গীত এবং খেলাধুলো সহ বিস্তৃত পরিসরের কন্টেন্ট অফার করার জন্য ডিজাইন করা হয়েছে। ভোডাফোনের পরিষেবাগুলিকে বৈচিত্র্যময় করার এবং ডিজিটাল বিনোদনের ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করার কৌশলের অংশ হিসাবে চালু করা হয়েছে। ভোডাফোন প্লে বছরের পর বছর ধরে টেলিকম শিল্পে একটি গুরুত্বপূর্ণ অফার হয়ে উঠেছে। ভোডাফোন প্লে আনুষ্ঠানিকভাবে 2015 সালে ভোডাফোন ইন্ডিয়া, তখন ভোডাফোন SR নামে পরিচিত, দ্বারা চালু করা হয়েছিল। এই পরিষেবাটির লক্ষ্য ছিল গ্রাহকদের সিনেমা, টেলিভিশন শো এবং খেলাধুলো সহ ভিডিও কন্টেন্ট স্ট্রিমিং এর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। আজ ভি মুভিজ অ্যান্ড টিভি গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরের কন্টেন্ট অফার করে চলেছে, যা এটিকে ভি এর বিনোদন পোর্টফোলিওর একটি কেন্দ্রীয় অংশ করে তুলেছে। যদিও এটি ব্যবহারকারীদের কাছে একটি জনপ্রিয় অফার হিসেবে রয়ে গেছে, এটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার এবং অন্যান্য প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মগুলির কাছ থেকে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সাথে ভোডাফোনের উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে, বিশেষ করে স্পন্সরশিপ এবং ব্র্যান্ড অংশীদারিত্বের ক্ষেত্রে। কোম্পানিটি IPL এর ব্যাপক প্রসার এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বের দ্রুততম বর্ধনশীল টেলিকম বাজারগুলির মধ্যে একটিতে এর দৃশ্যমানতা বৃদ্ধি এবং ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করেছে। ভোডাফোন বেশ কয়েক মৌসুম ধরে IPL এর অন্যতম প্রধান স্পন্সর ছিল। টুর্নামেন্টের সাথে এর সংযোগ শুরু হয়েছিল 2008 সালে, যে বছর IPL শুরু হয়েছিল। IPL এর বিশাল টেলিভিশন দর্শক সংখ্যা এবং দেশব্যাপী আবেদন ভোডাফোনকে বিশাল দর্শকদের সাথে, বিশেষ করে অত্যন্ত প্রতিযোগিতামূলক ভারতীয় টেলিকম বাজারে যুক্ত হওয়ার জন্য একটি অত্যন্ত দৃশ্যমান প্ল্যাটফর্ম প্রদান করে। এই জাতীয় একটি মর্যাদাপূর্ণ ইভেন্টের অংশ হওয়ার ফলে ভোডাফোন তার পণ্য এবং পরিষেবাগুলি প্রদর্শন করতে সক্ষম হয়েছিল, যার ফলে সারা দেশের ক্রিকেট ভক্তদের সাথে একটি সংযোগ তৈরি হয়েছিল। ভোডাফোন এবং IPL এর মধ্যে সম্ভবত সবচেয়ে প্রতীকী সম্পর্ক ছিল জুজুস, যা অদ্ভুত অ্যানিমেটেড চরিত্রগুলির একটি সিরিজ, যা IPL এর সময় ভোডাফোনের ব্র্যান্ডিং কৌশলের অংশ হয়ে ওঠে। 2009 সালে IPL এর দ্বিতীয় মরশুম চালু হওয়ায় জুজুস দ্রুত ভারতের সবচেয়ে স্মরণীয় বিজ্ঞাপন প্রচারণাগুলির মধ্যে একটি হয়ে ওঠে। চরিত্রগুলি ভোডাফোনের বিভিন্ন পরিষেবা প্রচারের জন্য ব্যবহৃত হতো এবং তাদের হাস্যরসাত্মক, স্মরণীয় এবং সম্পর্কিত প্রকৃতি
তাদের ব্যাপক জনপ্রিয়তার দিকে পরিচালিত করে। জুজুস একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে এবং আইপিএল মরশুমে ভারতে একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় তৈরিতে ভোডাফোনের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখে। জুজু ক্যাম্পেইনটি তার সৃজনশীলতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং এটি একটি বিপণন মাস্টারস্ট্রোক হিসেবে বিবেচিত হয়েছিল। যদিও জুজুস সরাসরি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত ছিল না, তারা আইপিএল এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে ওঠে। লক্ষ লক্ষ দর্শকের মনে ভোডাফোনের ব্র্যান্ডকে ইভেন্টের সাথে আরও সংযুক্ত করে। আজ একীভূত প্রতিষ্ঠান হিসেবে ভোডাফোন আইডিয়া ভারতীয় টেলিকম বাজারে একটি প্রধান খেলোয়াড় হিসেবে রয়ে গেছে, কিন্তু রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল এই দুই প্রভাবশালী খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকার ক্ষমতা এখনও একটি চ্যালেঞ্জ। ভারতে কোম্পানির ভবিষ্যৎ মূলত আর্থিক সমস্যা সমাধান, পরিষেবা উন্নত করা এবং পরিবর্তিত টেলিকম ল্যান্ডস্কেপের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করবে। ভারতে ভোডাফোনের যাত্রা চ্যালেঞ্জপূর্ণ হলেও কোম্পানিটি ভারতীয় টেলিযোগাযোগ বাজার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও এটি একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রয়ে গেছে। বছরের পর বছর ধরে ভোডাফোনের মুনাফা এবং রাজস্ব ওঠানামা করেছে, যা এর বৈচিত্র্যময় বিশ্বব্যাপী কার্যক্রম, উদীয়মান প্রযুক্তিতে বিনিয়োগ এবং চলমান পুনর্গঠন প্রচেষ্টার প্রতিফলন। 2023 অর্থ বছরে ভোডাফোনের মোট রাজস্ব ছিল প্রায় 45 বিলিয়ন। এই রাজস্ব বিভিন্ন বিভাগ এবং অঞ্চলে উৎপন্ন হয়। 2023 অর্থ বছরে ভোডাফোন প্রায় 4.7 বিলিয়ন অপারেটিং মুনাফা রিপোর্ট করেছে। এটি লাভজনকতার একটি মূল পরিমাপ, কোনো অপারেটিং আয় বা এককালীন লাভ ক্ষতি বাদ দিয়ে। সাম্প্রতিক তথ্য অনুসারে ভোডাফোনের নেট মূল্য বা বাজার মূলধন প্রায় 30 থেকে 35 বিলিয়ন বলে অনুমান করা হয়েছে। তবে শেয়ার বাজারের কর্মক্ষমতা, বাজারের অবস্থা এবং কোম্পানির আর্থিক কর্মক্ষমতার মতো কারণগুলির কারণে এই মূল্য সময়ের সাথে সাথে ওঠানামা করে। উপলব্ধ সাম্প্রতিক তথ্য অনুসারে ভোডাফোন গ্রুপ বিশ্বব্যাপী প্রায় 90,000 লোক নিয়োগ করে। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে পুনর্গঠন, একীভূতকরণ, অধিগ্রহণ এবং কর্মী অপটিমাইজেশন প্রচেষ্টার মতো কারণগুলির কারণে এই সংখ্যা ওঠানামা করতে পারে। ভারতে ভিআই ভোডাফোন আইডিয়া ব্র্যান্ডের অধীনে ভোডাফোন ইন্ডিয়া এবং আইডিয়া সেলুলারের সম্মিলিত কর্মী সংখ্যাও উল্লেখযোগ্য। কোম্পানির বিক্রয়, গ্রাহক পরিষেবা, নেটওয়ার্ক পরিচালনা এবং কর্পোরেট কার্যাবলী সহ বিভিন্ন পদে হাজার হাজার কর্মচারী রয়েছে। বিজ্ঞাপন থেকে শুরু করে কর্পোরেট কার্যক্রম পর্যন্ত বিভিন্ন বিষয় ভোডাফোন বছরের পর বছর ধরে বেশ কিছু বিতর্কে জড়িয়ে আছে। ভোডাফোনের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের মধ্যে একটি ছিল কর ফাঁকির অভিযোগ। 2005 সালে ভোডাফোন হাচেসান এসআর এর বেশিরভাগ অংশ অধিগ্রহণ করে, কিন্তু পরে জানা যায় যে চুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ভোডাফোন বিক্রয় মূল্যের একটি বড় অংশের উপর কর পরিশোধ এড়াতে পারে। 2014 সালে ভোডাফোন সরকারকে গ্রাহকদের ডেটা অ্যাক্সেস প্রদানের বিষয়টি প্রকাশ পাওয়ার পর গোপনীয়তা বিতর্কে জড়িয়ে পড়ে। কোম্পানিটি স্বীকার করতে বাধ্য হয় যে তারা ডেটা অ্যাক্সেসের জন্য সরকারি অনুরোধ পেয়েছে এবং কিছু দেশে এই অনুরোধগুলি মেনে নিয়েছে। ভোডাফোন বলেছে যে এই অনুরোধগুলি বৈধ, কিন্তু খবরটি নজরদারি এবং ডেটা গোপনীয়তা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। পূর্ববর্তী প্রতিক্রিয়ায় যেমন উল্লেখ করা হয়েছে, ভোডাফোন তার বিজ্ঞাপন প্রচারণার জন্যও সমালোচনার সম্মুখীন হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ হল 2018 সালে ভারতে একটি প্রচারণা, যেখানে কোম্পানিটি লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের প্রচারণের জন্য একটি বিজ্ঞাপন চালু করেছিল। তবে এটি লিঙ্গ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রকৃত প্রচেষ্টার চেয়ে বরং একটি বিপণন কৌশল হিসেবে বেশি সমালোচিত হয়েছিল। এটি প্রশ্ন তুলেছে যে কোম্পানিটি কেবল তার ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ সামাজিক কারণগুলি ব্যবহার করছে কিনা। অনেক টেলিকম কোম্পানির মতো ভোডাফোন পরিষেবা ব্যাহত এবং নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে, যা ব্যবহারকারীদের হতাশ করেছে। এই বিভ্রাটগুলি বিশেষ করে গুরুত্বপূর্ণ সময় নেতিবাচক প্রচারের দিকে পরিচালিত করেছে। কিছু ক্ষেত্রে গ্রাহকরা কোম্পানির এই সমস্যাগুলি পরিচালনা করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে যখন বিভ্রাট দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আজ আমরা ভোডাফোনের নেটওয়ার্ক কভারেজ, মূল্য পরিকল্পনা এবং সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে শুরু করে অনেক কিছু আলোচনা করেছি। তাহলে আসুন কিছু চূড়ান্ত চিন্তাভাবনা দিয়ে শেষ করি। মোবাইল পরিষেবা প্রদানকারীদের ক্ষেত্রে ভোডাফোন অবশ্যই বিভিন্ন দিক থেকে আলাদা। তাদের বিশ্বব্যাপী নাগাল এবং চমৎকার নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ব্যবহারকারীদের জন্যই তাদের একটি শক্তিশালী বিকল্প করে তোলে। আপনি যদি ডেটা ভারী পরিকল্পনা, পারিবারিক বান্ডেলের জন্য ভালো মূল্য অথবা দুর্দান্ত গ্রাহক
গ্রাহক পরিষেবা খুঁজছেন, ভোডাফোনের কাছে অনেক কিছু অফার করার আছে। ভোডাফোন সময়ের সাথে তাল মিলিয়ে চলছে, অনেক বড় শহরে 5G কভারেজ অফার করছে, সেই সাথে ভোডাফোন পাসের মতো উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলি যা আপনার ডেটা ভাতাকে প্রভাবিত না করে নির্দিষ্ট অ্যাপগুলির সীমাহীন ব্যবহারের অনুমতি দেয়। তাই আপনি যদি একজন ভারী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বা স্ট্রিমিং উৎসাহী হন, তাহলে এটি একটি গেম চেঞ্জার হতে পারে। তাহলে ভোডাফোন কি এর যোগ্য? অনেকের কাছেই উত্তর হ্যাঁ। যদি আপনি শক্তিশালী, নির্ভরযোগ্য কভারেজ, ভালো গ্রাহক পরিষেবা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলোকে মূল্য দেন, তাহলে ভোডাফোন একটি শক্তিশালী মূল্য প্রস্তাব প্রদান করে। তবে যদি আপনার বাজেট কম থাকে অথবা আপনি এমন গ্রামীণ এলাকায় থাকেন যেখানে কভারেজ কম, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যান্য পরিষেবা প্রদানকারীদের তুলনা করতে চাইতে পারেন। আমি আপনার কাছ থেকে শুনতে চাই, ভোডাফোনের সাথে আপনার কি দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে, অথবা আপনি কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? নিচে একটি মন্তব্য করুন এবং আসুন এটি সম্পর্কে কথা বলি। যদি আপনি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন, তাহলে দয়া করে লাইক বোতামটি টিপুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন। আমাদের কাছে আরও প্রযুক্তিগত অন্তর্দৃষ্টি এবং পরিষেবা পর্যালোচনা আসছে। এছাড়াও ঘন্টাটি বাজিয়ে নিশ্চিত করুন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন।